দিন চারেক আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে। নেইমারের একটা ভিডিও। নিজেদের থার্ড থেকে কেউ একজন একটা বল থ্রু করছে। নেইমারের একদম সামনে থেকে বলটা চলে যাচ্ছে। নেইমার বলটার পেছনে দৌড়াচ্ছে খুব ভয়ানক স্পিডে, যে বলটা যাচ্ছে তা না। মানে নেইমার এই জিনিসকে বহু আগে পায়ে নিয়ে ফেলার কথা, কিন্তু সেই বল তার সামনে থেকে রোল করতে করতে বাউন্ডারির বাইরে চলে গেল। নেইমার জিনিসটা ঠেকাতেই পারলো না, কন্ট্রোলেই নিতে পারলো না, বলটাকে বিটই করতে পারলো না। শেষ পর্যন্ত সে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে ধাক্কা খেলো। তারপরে জায়গায় দাঁড়ায় বলটার দিকে এবং ওই সতীর্থদের দিকে তাকায় হতভম্ব হয়ে চেয়ে থাকলো। ঘন ঘন করে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওইটুকু দৌড়ায় আসছে, ওইটুকু স্প্রিন্ট করে আসছে। সে একবারে একজন সাধারণ মানুষের মতো প্রচণ্ড পরিশ্রমে ঘামায় গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ভিডিওটা ব্রাজিলিয়ানরাই সবচেয়ে বেশি পোস্ট করতেছে। সেখানে তারা লিখতেছে, ইউ আর ডান হিরো, ইউ আর ডান, আর হবে না। এখন এর পরেও হয়তো আমাদের একটা স্বপ্ন থাকতো যে না, নেইমার আমাদের প্রিন্স নেই, হয়তো শেষ পর্যন্ত 2026 বিশ্বকাপ খেলে ফেলবে, এই ফিটনেসটা ঠিক করে ফেলবে, এই শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তিকে মুগ্ধ করে ফেলবে। আর সেটা হওয়া সম্ভব না। আজকে কার্লো আনচেলত্তি এই বিশ্বকাপের আগে তার শেষ দুটো ফ্রেন্ডলি ম্যাচের জন্য টিম ঘোষণা করতে যাচ্ছেন। সেই টিমটাতে মোটামুটি ব্রাজিলের ভেতরের খবর হচ্ছে যে সেই টিমটাতে নেইমারের জায়গা হচ্ছে না। হওয়ার আসলে তেমন কোনো যৌক্তিক কারণও নেই, স্রেফ আমাদের আবেগ ছাড়া আর তেমন কোনো কারণ নাই। ফলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে নেইমারের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ইজ ওভার নাও। তার আর কোনো ব্রাজিলিয়ান স্বপ্ন আর অবশিষ্ট থাকলো না। এমনকি ফুটবল স্বপ্নও আর খুব একটা অবশিষ্ট থাকার কথা নয়। এটাই হয়তো তাকে শেষ সিজনের মতো মাঠে দেখা যাবে, কতটা দেখা যাবে তা নিয়েও সন্দেহ আছে। নেইমারের কেন আর স্বপ্ন দেখার সুযোগ থাকতেছে না সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং কেন আদৌ আর কার্লো আনচেলত্তিকে কেউ পেছন ফিরতে বলবে না সেই জিনিসটাও একটু আলোচনা করব আজকে। দেখেন, গত 21 তারিখেই নেইমার এই যে ম্যাচটা খেললো, এই ম্যাচটার পরেই প্রেসের সঙ্গে কথা বলছে। ও তো আবার একটা ইনজুরি কাটায় ফিরলো, তো ফিরে এই ম্যাচটা খেললো। খেলার পরে না, এর আগে আরেকটা ম্যাচ খেললো, সেই ম্যাচে আরও একটা ব্লান্ডার করছিল। ব্যাক হিল করে একটা পাস দিছিল, সেই পাসে উল্টো গোল খেয়ে গেছিল তার দল। তখনই এটা নিয়ে খুব ট্রল হয়েছিল। এই ম্যাচটার পরে সে প্রেসে কথা বলতেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভাবতেছে। নেইমার তখন একরকম সারেন্ডারই করে ফেলছে। নেইমার বলতেছে, আমার আসলে লম্বা সময় ধরে ভাবার মতো অবস্থা নাই, ওই সময় বোধহয় আমার হাতে আর নাই। আমি এখন ওই প্রতিটা সিজন শুরু করি যে সিজন শেষে দেখবো না। তো এটা বিশ্বকাপের বছর, ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর, আমার জন্য তাই আমি চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বসে আছি। সুযোগ পাইলে ভালো, পাই বা না পাই ডিসেম্বরে হয়তো সিদ্ধান্ত নিতে হবে যে আমি অবসর নিয়ে ফেলবো কিনা। দেখেন, নেইমারের বয়স 34, বয়স 34। লিওনেল মেসির বয়স 38। ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স অলমোস্ট 40। আজকে লিওনেল মেসি 2026 বিশ্বকাপে যাবে আর্জেন্টিনার প্রাণভোমরা হয়ে, আরেকটা বিশ্বকাপ জিততে যাবে। পর্তুগাল এবার বিশ্বকাপে অনেকেই তাদেরকে ফেভারিট লিস্টে রাখতেছেন, এবং সেই পর্তুগালেরও কিন্তু প্রাণভোমরা ওই 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ এই দুজনের সঙ্গে একই লিগে খেলা অবস্থায় নেইমার ছেলেটা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাচ্ছিল, সেই সময় আমরা কল্পনাও করতে পারি নাই যে তাদের বহু আগে, তাদের বয়সে পৌঁছানোর বহু আগে নেইমার ফুরায় যাবে। নেইমারকে নিয়ে আমরা মীমাংসা টেনে ফেলতে পারবো যে না, নেইমার 2026 বিশ্বকাপ খেলতেছে না, নেইমার ইজ ফিনিশড। কিভাবে কি ঘটলো তো আপনারা জানেন, যে নেইমারের উত্থানটা কি, নেইমারকে নিয়ে স্বপ্নটা কি ছিল। নিঃসন্দেহে সে জন্মাইছিল পেলে ম্যারাডোনার প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য। তার যখন সে যখন ছোট্টটা বাচ্চাটা, তখনই পেলে ম্যারাডোনা পৃথিবীতে খুব কম ব্যাপারে একমত হচ্ছেন, তার ভিতরে এটা একটা ছিল যে নেক্সট বিশ্বসেরা সান্তোসে খেলা শুরু করে দিছে সেটা নেইমার। নেইমারকে নিয়ে পেলে পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন যে ও পারবে আমার সব রেকর্ড ভেঙে দিতে, 3টা বিশ্বকাপের রেকর্ড, গোলের রেকর্ড, সব কিছু। হ্যাঁ, গোলের রেকর্ডটা, পেলের গোলের রেকর্ডটা নেইমার ভাঙছে, কিন্তু বিশ্বকাপটা স্পর্শ করা হয় নাই। মানে পেলেকে যে অর্থে স্পর্শ করা সেটা হয় নাই, অথচ সব সম্ভাবনা ছিল। দেখেন, মানে সর্বকালের সেরাদের একজন হইতে গেলে তো তাকে আসলে সে জন্মাইছে আবার এমন একটা জেনারেশনে যে তার ইমিডিয়েট আগে আগে
ওই সর্বকালের সেরাদের তালিকায় ঢোকার জন্য আরো দুইজন খুব লড়াই করতেছিল, মেসি রোনালদো। তো যখন মেসি রোনালদোর পাশাপাশি সে আসলো ওই লা লিগাতে, রোনালদো প্রতিপক্ষ, মেসি তার সঙ্গী, তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি হলো যে মেসি, রোনালদো, সুয়ারেজ, বেনজেমা সবাই ম্লান হয়ে যাচ্ছে এক নেইমারের কাছে। অন্তত একটা ইউসিএল এটা বলা যায় যে নেইমার হাতে ধরে জেতালো ইয়েকে, বার্সেলোনাকে। সেই যে কাম ব্যাক পিএসজির বিপক্ষে, হোয়াট এ কাম ব্যাক, হোয়াট এ কাম ব্যাক! ওটা নেইমারের জাদুকরিতা, নেইমারের কার্যকরিতা, নেইমার যে কেন সর্বকালে সেরা হতে আসছে সেটা তো ওই সময় বোঝা গেল। কিন্তু আসলে ততদিনে নেইমার ঠিক করে ফেলছে যে তার জীবনটা ওই মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনার মতো সম্ভবত ওইদিকে যাচ্ছে না। সে তার জীবন নিয়ে বিশৃঙ্খল ছিল, সিদ্ধান্তে ভুলভাল ছিল। মানে লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার আগে, লিওনেল মেসি ততদিনে বুড়ো হওয়া শুরু করছে। সে পিএসজিতে যাওয়ার আগে নেইমার পিএসজিতে যেয়ে বসে আছে। পিএসজি তো তখনও পর্যন্ত আসলে অবসরপ্রাপ্তদের একটা আড্ডাখানা। পরে না সেটাকে লুই এনরিকে একটা চ্যাম্পিয়ন টিমে পরিণত করছেন। কিন্তু ও কেন পিএসজিতে যাবে? ও কেন পিএসজিতে আবার সৌদি আরবে যাবে? পিএসজি থেকে সৌদি আরবে রোনালদো কখন গেছেন? যখন আসলে আর ইউরোপে জয় করতে কিছু বাকি নাই। নেইমারের তো চ্যালেঞ্জ নেওয়া বাকি ছিল। একদিকে বিশৃঙ্খল জীবন, পার্টি লাইফ, আর একদিকে এই যে ভুলভাল সিদ্ধান্ত, এগুলো মিলায় হচ্ছে সে রোজ ইনজুরিতে পড়ে, রোজ ইনজুরিতে পড়ে। মানে একটা মাস টানা আর ফুটবলই খেলতে পারে না। এই যে সৌদি আরবে গেল, সৌদি আরবে কার্যত তার ঠিকানা ছিল হসপিটাল আর 5 স্টার হোটেল। সে মাঠে খুব একটা তাকে দেখা যেত না। কোথায় গ্রাপি ওপেনিং করে বেড়াচ্ছে, পায়ে ব্যান্ডেজ করা, তার উপরে জিন্স পরে গাঁপি ওপেন করে বেড়াচ্ছে। নেইমারের মাঠে তেমন কোনো আর খোঁজ খবর নেই সেই 2023 সাল থেকে। ইনফ্যাক্ট 2023 সালে পরে তার ব্রাজিল দলেও তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু নেইমারকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয় নাই, কারণ লোকটা তো প্রিন্স নেই, প্রিন্স নেইমার। ও যখন সে সান্তোসে ফিরল, কি একটা উন্মাদনা শুরু হলো না পুরো ব্রাজিল জুড়ে। সেই উন্মাদনার হাওয়া এসে আমাদের গায়েও লাগছিল যে প্রিন্স হয়তো এবার তার নিজের বাড়িতে ফিরে এইখানেই রাজা হবে। নেইমার সম্পর্কে একটা প্রবাদ প্রচলিত আছে, সে নেইমার হচ্ছে সেই প্রিন্স যে কখনো রাজা হতে পারে নাই। কিন্তু এবার একটা ঝলকের অসম্ভব কল্পনা ছিল যে সান্তোসে ফিরবে, ফিরে এই সময়টা পুরোটা সময় ফিট থাকবে, কার্লো আনচেলত্তিকে দেখায় দিবে যে হুইজ নেইমার, কার্লো আনচেলত্তি তাকে দলে ডাকবেন, সে একটা বিশ্বকাপ জিতবে। এবার কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জেতার জন্য আমি বলবো রেড হট ফেভারিট একটা অবস্থায় আছে, সেটা পরে বলতেছি। কিন্তু কিছুই তো হলো না। আলটিমেটলি সেই সান্তোসে ফেরার পরে বারবার আবারও ইঞ্জুরির সঙ্গে স্ট্রাগল, এবং প্রতিবার ফিরে আগের চেয়েও ফর্মহীনতা। আর এখন তো যেটা নেইমারের জীবনে দেখা যায়নি, সে ফিটনেসহীনতা তৈরি হয়েছে। পেটটা বড় হয়ে গেছে, স্প্রিন্ট টানতে গেলে হাঁপাতে থাকে একজন সাধারণ মানুষের মতো। সে যে অ্যাথলেট এটা বোঝা যায় না। এগুলো মিলায় এখন কষ্ট কল্পনা করেও আর আনচেলত্তির দলে নেইমারকে ঢুকানো যায় না। মানে আপনাকেও যদি বলা হয় যে আনচেলত্তির দলটা আপনি করে দেন, এখানে নেইমারকে বসান, আর সেই সুযোগ নাই। ওই যে বললাম যে আনচেলত্তির এই দলটা এবার রেড হট ফেভারিট একটা অবস্থান নিয়ে বিশ্বকাপে যাবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ তো আসলে সমীকরণে জেতা যায় না। এখানে ওই আমি সব টুর্নামেন্টের ক্ষেত্রে বলি যে সেমিফাইনাল থেকে শুরু হয় একটা ভাগ্যের লড়াই। আপনি নানা রকম ভাগ্য আপনাকে ট্রফির কাছে নিবে কিংবা নিবে না। কিন্তু সেমিফাইনালে যে কয়টা দল যায়, খুব রেয়ার কিছু কেস ছাড়া, এক দুবার এরকম ঘটছে, রেয়ার কিছু কেস ছাড়া 4টা দলই আসলে বিশ্বকাপ জয় করার যোগ্য বলেই ওখানে পৌঁছায়। ফলে আমি 4 সেমিফাইনালিস্টকেই বিশ্বসেরা বলে সম্মান দিই সবসময়। এর বাইরেও বিশ্বসেরারা থাকে, অনেক সময় বিশ্বসেরারা ফার্স্ট রাউন্ডেও বাদ পড়ে, সেটাও হতে পারে। সেই তর্ক না করি, কিন্তু ব্রাজিল এবার আসলে যে দল নিয়ে যাচ্ছে, যেটা আর কি অনেকদিন ধরে তারা সম্ভাবনার ইয়েটা দেখাতে পারতেছিল না, প্রয়োগটা দেখাতে পারতেছিল না, সেই একটা জায়গায় ব্রাজিলকে আঞ্চলতে আনতে পারছেন বলে মনে হচ্ছে। অ্যাটলিস্ট নেইমারকে নিয়ে যখন আমরা কথা বলবো তখন তো আসলে ফরওয়ার্ডের দিকে তাকায় কথা বলবো। তো আনচেলত্তি লাগে না যে ফরওয়ার্ড এখন ব্রাজিল টিমে, তাতে আপনি আসলে এখানে নেইমার অনেক দূরের কথা, অনেক দূরের কথা। কাছাকাছি এই টিমের কাছাকাছি যাওয়ার জন্য যে স্পিড আপনার এখন দরকার, শুধু স্পিড কথাটা বললাম, পেস বললাম, সেইটা আসলে এখন যার তার কাছে পাবেন না। নেইমারের যে অবস্থা সেটা তো বুঝতেছেনই। ধরেন আপনি এখন ব্রাজিলের ফরওয়ার্ডটা কি, ফরওয়ার্ড ফোরটা আপনি এখন দেখেন, রাফিনা, ভিনি, এখানে একটু নিচে রদ্রিগো, ওপরে এনার্জিক।
এই চারজনের কাউকে আপনার দুঃসাহস আছে যে স্টার্টিং লাইন আপ থেকে বসাবেন? অথচ আপনি এই যে চারজন এদের সঙ্গে কথা বলেন, এরা কেউ নিশ্চিত না। এদেরকে প্রতি মুহূর্তে থ্রেট করতেছে, চ্যালেঞ্জ করতেছে রিচার্লিসন, মার্তিনেল্লি, সাভিনিও। এছাড়াও আরো দুটো তিনটে ছেলে আছে, একটা ফ্লেমিঙ্গোর ছেলে আছে, ওর নাম মনে করতে পারতেছি না। ও ওরকম প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে রাখছে এই ফরওয়ার্ড লাইনকে। মানে এই যে কজনের নাম বললাম, আমি যে সাতজনের নাম বললাম, এদের খেলা কম বেশি দেখছি। ওই স্টার্টিং লাইন আপের চারজন, ওদের খেলা তো রেগুলার দেখতেই হয়। আর বাকি তিনজনও আনবিলিভেবল, আনবিলিভেবল। এখন আনবিলিভেবলটা কি দেখেন, এদের অ্যাট্রিবিউট এক একজনের এক এক রকম। কেউ অসাধারণ ড্রিবল করতেছে, কেউ দুর্দান্ত ক্রস ফেলতে পারে, কেউ দুর্দান্ত প্লেমেক করতেছে, এক একজনের এক একটা অ্যাট্রিবিউট। কিন্তু একটা কমন অ্যাট্রিবিউট আছে এই সবগুলো ফরওয়ার্ডের মধ্যে, সেটা হচ্ছে পেস অ্যান্ড প্রেস। পেস অ্যান্ড প্রেস। আপনি এবার ব্রাজিলের টিমটা দেখবেন, একে তো বয়সে খুব কম, বয়স তরুণ টিমের এটা একটা মহা সুবিধা যে পেসে বিট করে ফেলে অনেকটা। আর আনচেলত্তির যেটা খুব ফেভারিট জিনিস, সেটা হচ্ছে একদম তুমি যদি নাম্বার 9 হও, তোমারও ডিফেন্সের হয়ে প্রেস করতে থাকতে হবে। ওই বক্সের মধ্যে বসে প্রেস করবা, ওখান থেকে প্রেস শুরু করবা। এই যে প্রেসিংটা, আপনার যদি গায়ে অনেক শক্তি থাকে, স্পিড থাকে, অপুরন্ত এনার্জি থাকে, তাহলেই না আপনি ওই অবস্থায় প্রেস শুরু করতে পারবেন। এই সাতজনেরই বা আটজনেরই এই ভয়ঙ্কর বৈশিষ্ট্যটা আছে। প্রবল গতিতে আক্রমণ করতে পারে এবং প্রবল এনার্জি নিয়ে প্রেস করতে পারে। ফলে প্রতিপক্ষ আসলে নড়ার জায়গা পায় না, একদমই নড়ার জায়গা পায় না। এই জায়গায় আপনি হাফ ফিট স্প্রিট টানতে গেলে দুর্বল হয়ে যায়, এরকম লোকের কল্পনা করতে পারেন না। আপনি বিলাসিতা কখন করতে পারেন? যখন একটা মিনিমাম এফোর্ট দেওয়ার মতো জায়গায় থাকেন। হ্যাঁ, যদি কোনো আবেগে ভেসে যাওয়া দল হতো, যে দেশে নামের ওজন এই ক্যালকুলেশনের চেয়ে অনেক বেশি, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু দেশটা ব্রাজিল। এই ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন সিবিএফ, তারা কোনোদিন কোচের বুদ্ধির উপরে কথা বলে নাই, জীবনেও না। ব্রাজিল তো এমনি এমনি সর্বকালের সেরা ফুটবল টিম হয় নাই। ব্রাজিলের কোচরা চিরকাল খুব নিষ্ঠুর নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, যেগুলোতে আমাদের মতো মানুষেরও মনে হয়েছে যে ওনারা হাতের কাছে পাইলে একটা খামচি অন্তত দিতাম। কিন্তু কোনোদিন সিবিএফ এটা নিয়ে টুটা শব্দ করে নাই, কোনোদিন কোচরে জিজ্ঞেস করে নাই কেন এটা করলেন বা সিদ্ধান্ত বদলান। তারা রেজাল্ট দেখছে, রেজাল্ট না হলে ওয়ালাইকুম আসসালাম, জান গিয়া, আপনি আপনার মতো সিদ্ধান্ত নিয়েছেন, রেজাল্ট আনতে পারেন নাই। আপনি জাস্ট 2002 রোমারিওর কথা চিন্তা করে দেখেন। আগের বছরের সেরা খেলোয়াড় রোমারিও তখন বিশ্ব মাতাচ্ছেন। 2002 সালে তার কোনো ইঞ্জুরি সমস্যাও নাই, কিচ্ছু না, জাস্ট একটু বিশৃঙ্খলা, আর কিছুদিন আগে একটা ইঞ্জুরি থেকে ফিরছেন, কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। রোমারিওকে স্কলারি দলে নিলেন না, লুই ফেলিপে স্কলারি। খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জনসভায় বললেন যে ফেলিপ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি রোমারিওকে ছাড়া বিশ্বকাপ খেলতে যাবেন না। ব্রাজিলের রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। স্কলারের দল ঘোষণা করতে আসলেন, প্রেস কনফারেন্সে প্রথমেই জিজ্ঞেস করা হলো যে প্রেসিডেন্ট বলছেন যে রোমারিওকে ছাড়া বিশ্বকাপে যাবেন না। তো উনি তখন বললেন, স্কলারি বললেন যে প্রেসিডেন্টকে বলবেন যে আমি জীবনে কোনোদিন তার মন্ত্রণালয়ের ব্যাপারে, সরকারের ব্যাপারে কথা বলতে যাই নাই, আমি কোনোদিন বলি নাই সরকার এভাবে চালানো উচিত, ওভাবে চালানো উচিত। ফলে তিনিও যেন কোনোদিন আমার টিম নিয়ে কথা না বলেন, আমার টিম কিভাবে চালানো উচিত সেভাবে কথা না বলেন। এই সাহসটা তাকে দিছে হচ্ছে সিবিএফ, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, কনফেডারেশন। তারা ওই সাহসটা দিছে যে না, আমার কোচ কোচই, কোচের উপরে পৃথিবীর কারো কথা চলবে না। এবং ওই জিনিসটা তারা ততক্ষণ দেখে যতক্ষণ পর্যন্ত সেটাতে রেজাল্ট আসে। রেজাল্ট না আসলে তোমার পাশে আমি থাকবো না, রেজাল্ট আসলে তুমি যারে নিয়ে, তুমি যদি সব তারকা বাদ দিয়ে খেলতে চাও খেলো, কোনো সমস্যা নেই। এবং স্কলারের সৌভাগ্য যে কি গোল্ডেন একটা ওয়ার্ল্ড কাপ নিয়েই ফিরলেন উনি, তা না হলে সম্ভবত ওনার কল্লা কেটে নিত ব্রাজিলিয়ানরা, যে একটা কাজ করছিলেন। এবার অবস্থা ওরকমও না যে রোমারিওর জন্য মানুষ রাস্তায় নামবে বা প্রেসিডেন্ট ভাষণে বলবেন। স্টিল স্টিল ওই আবেগ যদি চাপও তৈরি করে, ওটা সিবিএফ কার্লো আনচেলত্তি পর্যন্ত পৌঁছাইতে দিবে না। আর যদি দিত, কার্লো আনচেলত্তিকে কি টলানো যায়? কার্লো আনচেলত্তি হচ্ছেন ডন কার্লো, চিরটা কাল সেই নিজের ক্যারিয়ারের শুরু থেকে, কোচিং ক্যারিয়ারের শুরু থেকে কোনো কিছু তারা টলাইতে পারে নাই। কোনো কর্তৃপক্ষ, কোনো অথরিটি কোনো দিন তারে দিয়ে একটা কাজ করাইতে পারে নাই, তার অপছন্দের একটা খেলোয়াড়ের মাঠে নামাইতে পারে নাই। ধরেন একদম শুরুর দিকে মানে আনচেলত্তির স্টোরি যখনই করতে বসি, তখনই ওই ঘটনাটা, এটা তো আর আমি ক্যারিয়ারে পাই নাই, কিন্তু ওই ঘটনাটা পড়তে গেলে গা শিউরে ওঠে। 97-এ পারমাতে জয়েন করতে চাচ্ছিলেন রবার্তো বেজ্জিও।
আপনি 97-এর রবার্তো বাজ্জিও বোঝেন, তখনকার দিনের মেসি, ম্যারাডোনা, এরকম একটা ইমেজ তার, আর পারফরমেন্সও তো সেই রকম, বিশ্ব সেরা নাম্বার 10। কিন্তু কি হলো, রবার্তো বাজ্জিও সই করার আগে কার্লো আনচেলত্তি তখন পারমার কোচ, কার্লো আনচেলত্তির সঙ্গে বসলেন। আনচেলত্তি বললেন যে আমি 4-4-2 খেলবো না, আমি 4-2-4ও খেলবো না, তুমি নাম্বার 10 পাবা না, তোমার একটু নিজেকে বদলায় খেলতে হবে, আমি এই সিস্টেমে খেলবো, রাজি আছো? বাজ্জিও বললেন না, আমি নাম্বার 10 হিসেবেই চিরকাল খেলে আসছি, আমি নাম্বার 10ই খেলবো, তোমার ফরমেশন বদলাইতে হবে। তো কার্লো আনচেলত্তি তাকে বললেন ঠিক আছে তুমি আসতে পারো। পারমায় বিক্ষোভ হয়েছে রীতিমতো, যে বাজ্জিওরে হাতে পায়ে পারমার মতো দল বাজ্জিওরে নর্মালি পাওয়ার কথা না, কলে কৌশলে ওই সময় তৈরি হয়ে গেছিল ওই পরিস্থিতি যে বাজ্জিও পারমাতে সই করে ফেলতে পারে, কিন্তু করলো না, বাজ্জিও চলে গেলেন। রবার্তো বাজ্জিও পর্যন্ত যাইতে হবে কেন? আর নেইমার তো চাইলে তার দেশেও এই উদাহরণ খুঁজতে পারেন। একটু সিনিয়রদের মধ্যে, সিনিয়র মানে লিজেন্ডারি সিনিয়রদের একজন রিভালদোরে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। মিলানে রিভালদোর সঙ্গে কি করলেন, রিভালদোরে জোর করে সই করালো কর্তৃপক্ষ, বাজ্জিওর মতো রিফিউজ করতে পারলেন না আনচেলত্তি, তার ওই সিস্টেমে খাপ খায় না। ওই রিভালদোকে নিয়েও একই সমস্যা, যে উনি ওই ইয়ে রাখবেন না, ট্র্যাডিশনাল সিস্টেমে খেলবেন না। রিভালদোকে দিনের পর দিন বেঞ্চে বসায় রাখছেন, দিনের পর দিন, একেবারে মানে বাদই, স্টার্টিং 11-এ নাই, বদলি নাই, কিচ্ছু না, কোনো একটা অগুরুত্বপূর্ণ ম্যাচেও নামাবে না। শেষ পর্যন্ত রিভালদো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলেন, দ্রুত দল বদলায় ফেলছিলেন। আনচেলত্তি জীবনেও তার দিকে ফিরে তাকায় না। আরে ভাই, কয়েকদিন আগে রিয়ালে কি করলো, ক্যাসিমিরো আর ওজিল, দুইটা, ক্যাসিমিরো তো অন্তত তখন ভয়ানক ফর্মে, ওজিল হয়তো একটু পড়ন্ত অবস্থায়, তারপরে যে অবস্থায় অবস্থায় সাধারণ কোচ হলে এই দুজনের এরকম নির্বিবাদে ছেড়ে দিত না। ক্যাসিমিরোও ছেড়ে দিছে, ওজিলও ছেড়ে দিছে, আটকানোর চেষ্টাই করে নাই। সে খুঁজছে আরো ইয়াং, আরো এনার্জেটিক, আরো পেস, আরো প্রেস করতে পারে, এবং সে জানে যে বর্তমান ব্রাজিল দলটার মূল শক্তি এটা। ওই জাদুকরি ব্যাপারটা হয়তো একটু কম আছে, বিনির মধ্যে আছে, রদ্রিগোর মধ্যে আছে একটু জাদুকরি ব্যাপারটা, যেটা আর্জেন্টিনা, ব্রাজিল, লাতিন দলগুলোর মূল ইয়ে থাকে, দেখনদারি ব্যাপারটা, জাদুকরি না বললে দেখনদারি ব্যাপারটা বলা ভালো, ওইটা হয়তো এই দলটার মধ্যে একটু কম। কিন্তু জেতার জন্য যা যা দরকার সব আছে, এই জিনিসটাকে আনচেলত্তি নষ্ট হতে দেবে না। ফলে এই এত কিছুর পরেও যদি নেইমার এই আগামী মাসখানেকের মধ্যেও খুব ফিট হয়ে যান, একদম ইন্টারন্যাশনাল খেলার যোগ্য হয়ে যান, এই শেষ দুটো প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন না মানে আসলে কফিনে পেরে ঠোকা হয়ে গেছে। তারপরেও তর্কের খাতিরে যদি ধরে নেন যে শেষ মুহূর্তে বিবেচনা, সে বিবেচনায়ও আনচেলত্তি আর তাকে নেবে না, তার পরিস্থিতি যা তাতে আর তাকে নেবেন না। ফলে নেইমারকে বোধহয় আমরা বিদায় জানায় ফেলতে পারি, এখন এখন বিদায় জানায় ফেলতে পারি যে ইন্টারন্যাশনাল ফুটবলে নেইমারের সম্ভবত শেষটা আমরা দেখে ফেলছি আজ থেকে 3 বছর আগে। আর ক্লাব ফুটবল বা যে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেও সম্ভবত এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো জানি না আসলে এই দুর্ভাগ্যের কোনো উত্তর আছে কি না, যে একজন প্রিন্স কখনোই রাজা হতে পারল না। এই আফসোস নিয়ে সম্ভবত পৃথিবীকে থেকে যেতে হবে। যে আসছিল পেলে ম্যারাডোনার চ্যালেঞ্জার হইতে, সে আসলে মেসি রোনালদোকে চ্যালেঞ্জ করেও শেষ পর্যন্ত ওই লিস্টে নাম করে নিতে পারল না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। তারপরেও নেইমারের জন্য অশেষ ভালোবাসা থেকে গেল, বুকের কোনায় ওটা খচখচ করে যাবে সারা জীবন, যে প্রিন্সকে কিং হতে দেখলাম না। শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।